Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন এবং সরকারি দাবি আদায় আইনের যে সংক্ষিপ্ত সাজেশনটা দেওয়া হয়েছিল আজকে, সেই সাজেশন অনুযায়ী ভূমি আইনের প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। তার প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ভূমি আইনের ঐতিহাসিক ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। ভূমিকা: বাংলাদেশের ভূমি আইনের ঐতিহাসিক ক্রমবিকাশের দীর্ঘ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। শাসন ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমির মালিকানা, রাজস্ব আদায় পদ্ধতি, প্রজাদের অধিকার এবং ভূমি ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তিত হয়েছে। নিচে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করা হলো। প্রাচীন যুগের ভূমি ব্যবস্থা। প্রাচীন ভারতীয় উপমহাদেশে, যার অংশ বর্তমান বাংলাদেশ, ভূমির সর্বোচ্চ মালিক ছিলেন রাজা। মৌর্য ও গুপ্ত আমল, চন্দ্রগুপ্ত মৌর্য এবং পরবর্তী গুপ্ত শাসন আমলে ভূমি ছিল রাষ্ট্রের প্রধান আয়ের উৎস। কৃষকরা জমি চাষ করতেন এবং উৎপাদনের একটি নির্দিষ্ট অংশ, সাধারণত 1/6 রাজস্ব হিসেবে প্রদান করতেন। ব্যক্তিগত মালিকানার ধারণা ছিল সীমিত। ধর্মীয় প্রতিষ্ঠানে ব্রাহ্মণদের অগ্রহার বা দান ভূমি দেওয়ার কথা ছিল। ভূমি জরিপ এবং পরিবার প্রাথমিক পদ্ধতি চালু ছিল। পাল এবং সেনামল। এ সময় জমির উপরে রাজকীয় মালিকানার বহাল থাকলে জমির দান ও সামন্ত প্রথা বিস্তার লাভ করে। সামন্ত প্রভুরা স্থানীয়ভাবে রাজস্ব আদায় করতেন। মুসলিম শাসন আমলে ভূমি ব্যবস্থা, এটা 1204 থেকে 1757। মুসলিম শাসন আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সুসংগঠিত হয় এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়। শের শাহের সংস্কার। শের শাহের ভূমি পরিমাপের ভিত্তিতে কর নির্ধারণ ব্যবস্থা চালু করেন। ভূমির উর্বরতা অনুযায়ী শ্রেণী বিন্যাস করা হতো। মুঘল আমল। আকবরের শাসন আমলে রাজস্ব মন্ত্রী টোডরমল দহশালা পদ্ধতি চালু করেন। জমি মাপার জন্য গজ নির্ধারণ করা হয়। গত 10 বছরে গড় উৎপাদনের উপর কর ধার্য করা হতো। জমিদার রাজস্ব আদায়কারী হিসেবে কাজ করতেন, কিন্তু ভূমির চূড়ান্ত মালিক ছিলেন রাষ্ট্র। এই সময় ভূমি রাজস্ব ছিল সরকারের প্রধান আয়ের উৎস এবং প্রশাসনিক শৃঙ্খলা তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। ব্রিটিশ শাসনামলে ভূমি আইন 1757 থেকে 1947। 1757 সালে রবার্ট ক্লাইভের মাধ্যমে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ভূমি ব্যবস্থার মৌলিক পরিবর্তন আসে। চিরস্থায়ী বন্দোবস্ত 1793। লর্ড কর্নওয়ালিস 1793 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন করেন, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। জমিদারদের ভূমির স্থায়ী মালিকানা প্রদান। সরকার নির্দিষ্টভাবে স্থায়ী রাজস্ব ধার্য করে। জমিদাররা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতেন। প্রভাব: কৃষকরা ভূমির প্রকৃত মালিকানা হারান। জমিদারদের শোষণ বৃদ্ধি পায়। কৃষি উৎপাদন উন্নতির পরিবর্তে দারিদ্র্য বৃদ্ধি পায়। বেঙ্গল টেন্যান্স অ্যাক্ট 1885। বেঙ্গল টেন্যান্সি অ্যাক্ট প্রণীত হয় প্রজাদের অধিকার রক্ষার জন্য। প্রজাদের উচ্ছেদের সীমাবদ্ধতা আরোপ, ন্যায্য ভাড়ার বিধান, দখলদার প্রজার অধিকার স্বীকৃত, তবে জমিদারি প্রথা পুরোপুরি বিলুপ্ত হয়নি। পাকিস্তান শাসনামল 47 থেকে 71। 1947 সালে ভারত বিভাগের পূর্বে পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয় এবং ভূমি সংস্কারের দাবিতে আন্দোলন জোরদার হয়। জমিদারি উচ্ছেদ আইন 1950। ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট একটি যুগান্তকারী আইন। এর মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। জমিদারদের জমি সরকারের ভূমি অধিগ্রহণ করে। কৃষকেরা সরাসরি সরকারের অধীনে প্রজা হিসাবে স্বীকৃতি পায়। ভূমির সর্বোচ্চ মালিক রাষ্ট্র ঘোষিত হয়। এই আইনে কৃষকদের জন্য ইতিবাচক পরিবর্তন আনলেও বাস্তবায়নের নানা জটিলতা ছিল। স্বাধীন বাংলাদেশের 1971 থেকে বর্তমান। স্বাধীনতার পর ভূমি ব্যবস্থাকে অধিকতর ন্যায়ভিত্তিক ও কৃষক বান্ধব করার উদ্যোগ নেওয়া হয়। ভূমি সংস্কার অধ্যাদেশ 1984, ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স প্রণীত হয়। ভূমি মালিকানার সর্বোচ্চ সীমা নির্ধারণ 60 বিঘা। বর্গাদের অধিকার আইনগত সুরক্ষিত। ফসলের ন্যায্য অংশ নির্ধারণ, সাধারণত অর্ধেক। আধুনিক সংস্কার: ডিজিটাল ভূমি রেকর্ড, নাম জারি, ভূমি জরিপ হালনাগাদ, অনলাইনে খাজনা প্রদান, ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি হ্রাস ও স্বচ্ছতা বৃদ্ধির প্রচেষ্টা চলছে। সামগ্রিক মূল্যায়ন: বাংলাদেশের ভূমি আইনের বিকাশকে মোটামুটি 4টি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। প্রাচীন ও মধ্যযুগের রাজস্ব ভিত্তিক ব্যবস্থা, ব্রিটিশদের জমিদারি ও চিরস্থায়ী বন্দোবস্ত, পাকিস্তান শাসনামলে জমিদারি উচ্ছেদ, রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীন বাংলাদেশের ভূমি সংস্কার ও আধুনিকীকরণ। উপসংহার: বাংলাদেশের ভূমি আইনকে একদিকে যেমন ঐতিহাসিক শাসন ব্যবস্থার প্রতিফলন, অন্যদিকে তেমনি কৃষক অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ফল। বর্তমান লক্ষ্য হচ্ছে এটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে। স্বত্বলিপি: স্বত্বলিপি কি কি বিবরণী অন্তর্ভুক্ত থাকে? 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে স্বত্বলিপি প্রস্তুত এবং সংশোধন সংক্রান্ত পদ্ধতি আলোচনা করো। স্বত্বলিপি কি? স্বত্বলিপি হলো সরকারি প্রস্তুত ও সংরক্ষিত এমন একটি ভূমি রেকর্ড যেখানে কোনো নির্দিষ্ট মৌজা বা এলাকার জমির মালিকানা, দখল, পরিমাণ, শ্রেণী, খাজনা ও অন্যান্য সত্ত্ব সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ থাকে। সহজভাবে বলতে গেলে স্বত্বলিপি হলো জমির উপরে কার কি অধিকার আছে তার সরকারি দলিল। এটি মূলত ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট অনুযায়ী প্রস্তুত করা হয় এবং ভূমি সংক্রান্ত বিরোধ বা মামলার প্রাথমিক প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। স্বত্বলিপি কি কি বিবরণী অন্তর্ভুক্ত থাকে? স্বত্বলিপি হলো জমির মালিকানা এবং সত্ত্ব সংক্রান্ত সরকারিভাবে প্রস্তুত রেকর্ড। এতে জমির অধিকার সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত থাকে। স্বত্বলিপিতে সাধারণ নিম্নলিখিত বিবরণী অন্তর্ভুক্ত থাকে: মৌজার পরিচিতি, মৌজার নাম, জেল নম্বর, থানা, উপজেলা, জেলা।
খতিয়ান সংক্রান্ত তথ্য: খতিয়ান নম্বর, স্বত্বাধিকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, ঠিকানা, যৌথ মালিক হলো অংশের পরিমাণ। জমির দাগ সংক্রান্ত তথ্য: দাগ নম্বর, জমির পরিমাণ একর, শতাংশ, কাঠা, জমির শ্রেণী, নাল, আবাদি, বসতভিটা, ডোবা, পুকুর ইত্যাদি, জমির অবস্থান, সত্ত্বের প্রকৃতি, মালিক, প্রজা, বর্গদারি, চাঁদার ইত্যাদি, দখলদারির নাম যদি মালিক ব্যতীত অন্য কেউ দখলে থাকে, খাজনা ও রাজস্ব সংক্রান্ত তথ্য, ধার্যকৃত খাজনার পরিমাণ, খাজনা প্রদানের শর্ত, বকেয়া থাকলে তার উল্লেখ, অন্যান্য মন্তব্য, বন্ধক, মর্টগেজ সংক্রান্ত তথ্য, সরকারি খাত জমি উল্লেখ, আদালতের আদেশ, বিশেষ মন্তব্য, নামজারি এবং সংশোধনের নোট। 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে স্বত্বলিপি প্রস্তুত এবং সংশোধন সংক্রান্ত পদ্ধতি আলোচনা করো। 1950 সালে ইস্ট বেঙ্গল স্টেটমেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ছিল জমিদারি প্রথা বিলুপ্ত করে রাষ্ট্রের অধীনে ভূমি প্রশাসন প্রতিষ্ঠার একটি যুগান্তকারী আইন। এই আইনের অধীনে স্বত্বলিপি রেকর্ড অফ রাইটস প্রস্তুত এবং সংশোধনের জন্য নির্দিষ্ট বিধান ও পদ্ধতি নির্ধারিত হয়েছে বা রয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। স্বত্বলিপি প্রস্তুতের পদ্ধতি: আইন অনুযায়ী সরকার নির্দিষ্ট এলাকা এবং মৌজার জরিপ, রেকর্ড প্রণয়নের মাধ্যমে স্বত্বলিপি প্রস্তুত করেন। প্রক্রিয়াটি সাধারণত নিম্নলিখিত ধাপে সম্পন্ন হয়: জরিপ ও নোটিফিকেশন জারি: সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দিষ্ট এলাকায় জরিপ ঘোষণা করেন। ভূমি জরিপকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। সেটেলমেন্ট অফিসার, সেটেলমেন্ট অফিসার মৌজা ভিত্তিক জমি পরিমাপ, মানচিত্র প্রস্তুত, দাগ নম্বর নির্ধারণ করা হয়। মাঠ তদন্ত ও তথ্য সংগ্রহ: প্রত্যেক জমির দখলদার মালিকের নাম যাচাই করা হয়। জমির শ্রেণী, আবাদি, নাল, বসতভিটা ইত্যাদি নির্ধারণ করা হয়। জমির মালিক, জমির পরিমাণ ও খাজনা তথ্য সংগ্রহ করা হয়। স্থানীয় সাক্ষ্য, দলিল পরীক্ষা করা হয়। খসড়া স্বত্বলিপি প্রস্তুত: সংগৃহীত তথ্যের ভিত্তিতে খতিয়ান প্রস্তুত করা হয়। এতে মালিকের নাম, দাগ নম্বর, জমির শ্রেণী, পরিমাণ, খাজনা উল্লেখ থাকে। খসড়া প্রকাশ: খসড়া রেকর্ড জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়। নির্দিষ্ট সময় সাধারণত 30 দিনের মধ্যে আপত্তি দাখিলের সুযোগ দেওয়া হয়। আপত্তি গ্রহণ শুনানি: সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত হয় লিখিত আপত্তি দাখিল করতে পারেন। রাজস্ব কর্মকর্তা শুনানি গ্রহণ করেন। প্রয়োজনে মাঠ তদন্ত, সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রমাণের ভিত্তিতে সংশোধন বহাল রাখার আদেশ দেওয়া হয়। চূড়ান্ত স্বত্বলিপি প্রকাশ: আপত্তি নিষ্পত্তির পর সংশোধিত রেকর্ড চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। চূড়ান্ত প্রকাশের পর এটি আইনগত গ্রহণযোগ্য স্বত্বলিপি হিসেবে গণ্য হয়। এটি আদালতে প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচিত হয়। স্বত্বলিপি সংশোধনের পদ্ধতি: স্বত্বলিপি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন কারণে সংশোধনের প্রয়োজন হতে পারে। আইন অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতি সংশোধন করা যায়: নামজারি: জমি ক্রয় বিক্রয়, উত্তরাধিকার সূত্রে মালিকানার পরিবর্তন, দান বা হেবা হয়। তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি সহকারী কমিশনের ভূমি বরাবর আবেদন করেন। প্রক্রিয়া: আবেদন দাখিল, নোটিশ প্রদান, মাঠ তদন্ত, শুনানি, আদেশ প্রদান, খতিয়ান সংশোধন অন্তর্ভুক্ত। ভুল সংশোধন: যদি রেকর্ডে লিখন ভুল, পরিমাণজনিত ভুল, নামের বানান ভুল, দখল সংক্রান্ত ত্রুটি থাকে তাহলে রাজস্ব কর্মকর্তা নির্ধারিত পদ্ধতি সংশোধন করতে পারেন। আপিল বা পুনর্বিবেচনা: রাজস্ব কর্মকর্তার আদেশ অসন্তুষ্ট ব্যক্তির নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চতর কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারেন। প্রয়োজনে রিভিশন বা রিভিউ আবেদন করা যায়। আইনের গুরুত্ব প্রভাব: এই আইনের মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। প্রজারা সরাসরি রাষ্ট্রের অধীনে স্বীকৃতি পায়। ভূমির মালিকানা এবং দলিল সম্পর্কিত সরকারি রেকর্ড প্রতিষ্ঠিত হয়। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সহজ হয়। স্বত্বলিপি বর্তমান ভূমি সংক্রান্ত মামলা, নামজারি, প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ, দলিল। উপসংহার: 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী স্বত্বলিপি প্রস্তুত একটি সুসংগঠিত প্রশাসনিক প্রক্রিয়া যা জরিপ, খসড়া প্রকাশ, আপত্তি শুনানি ও চূড়ান্ত প্রকাশের মাধ্যমে সম্পন্ন হয়। একই সঙ্গে সংশোধনের নামজারি বিধান থাকায় ভূমি রেকর্ডে হালনাগাদ রাখা সম্ভব হয়। এর ফলে ভূমি প্রশাসন স্বচ্ছতা ও আইন নিরাপত্তা নিশ্চিত হয়। আজকে এইটা প্রশ্নটাই নিয়ে আলোচনা করা হলো। তো এই প্রশ্নটা যদি আপনারা পড়েন, এরকম করেই পড়েন, তাহলে আপনাদের 100% পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। সবাই সুন্দর করে পড়বেন এবং যাতে মনে থাকে, একবার দুইবার পড়লেই আপনাদের মনে থাকবে। আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন, দেখবেন আপনার একবার পড়লেই বা দুইবার পড়লেই মনে থাকছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।